জয় হিন্দ। আজকে আমরা দেখব এক্সক্রেশন সিস্টেম বা রেচনতন্ত্র। এক্সক্রেশন সিস্টেম হলো যে শরীরের ওই সব অঙ্গ থেকে বার হচ্ছে যেগুলো যেগুলো আমাদের শরীরের কোনো কাজের নয়, সেগুলোকে বার করে ফেলে দেয়, সেইগুলোকে বলে রেচনতন্ত্র বা এক্সক্রেটল বা এক্সক্রেশন সিস্টেম। আমরা বা বলতে পারি মলত্যাগ বা এক্সক্রেটন মানে কি মলত্যাগও বলতে পারি আমরা। তাহলে আমাদের শরীরে বিভিন্ন উৎসর্জীয় অঙ্গ আছে, একে উৎসর্জীয় বলা হয়, একে একে রেচন অঙ্গ বলা হয়। এই অঙ্গ থেকে নিজের নিজের বজ্র পদার্থ বার করে ফেলে দেয়। যেমন এবার উদাহরণ হিসাবে আমরা জানতে পারবো যে কি কি উদাহরণ। যেমন একটা ছেলে ক্লাসে এলো, ক্লাসে এসে ডিস্টার্ব করছে, ডিস্টার্ব করার কারণে টিচার ওকে বার করে বা তাড়িয়ে দিল। তাহলে টিচার ক্লাসরুমটা কি একটা শরীর, শরীরের মধ্যে একটা কি এলো উৎসর্জীয়, ছেলেটা একটা উৎসর্জীয় অঙ্গ এলো, তাকে বার করে ফেলে দিল। ওটা কি পদার্থ, মানে শরীরের মধ্যে থেকে বার করে ফেলে দিল, মানে ও কোনো কাজের নাই, মানে ওকে বার করে ফেলে দিল। তার জন্য ক্লাসের কি কোনো অসুবিধা হলো একজনকে বার করে ফেলে দেওয়াতে? না। ঠিক সেরকমই আমাদের শরীরে কিছু রেচনতন্ত্র আছে বা এক্সক্রেশন সিস্টেমের মধ্যে কিছু কাজ হয়। এটা অনেকগুলো চ্যাপ্টার নিয়ে মিলিত এবং প্রত্যেকটার আলাদা আলাদা কাজ। তার মধ্যে মুখ্য ভূমিকা নেয় হচ্ছে কিডনি। কিন্তু আমরা যেগুলো পড়েছি চ্যাপ্টার ওয়াইজ বা যে চ্যাপ্টার অনুযায়ী পড়েছি সেটা পড়ার প্রয়োজন নেই, ওতে বলে দিয়েছিলাম। এখানে কোন কোন চ্যাপ্টার আছে সেটাও বোঝাচ্ছি। এক্সাম্পল হিসাবে আমরা প্রথমে দেখি যে যে রেচনতন্ত্র হিসাবে কাজ করে বা এক্সক্রেশন সিস্টেম হিসাবে কাজ করে। যেমন হচ্ছে এক্সাম্পল দিই আমি, যেমন হচ্ছে 1 নম্বরে আছে চামড়া। চামড়াকে বলি আমরা স্কিন। স্কিন থেকে যে রেচন হয় বা চামড়া থেকে যে রেচন হয়, মানে চামড়ার কাজ কি আমাদের চামড়া চ্যাপ্টারে ভালো করে পড়বো চামড়ার কাজ কি না কি, কিন্তু আমি চামড়া চ্যাপ্টারে ভালো করে মানে চামড়াতে কি কি থাকে, চামড়ার উপরে পর্দায় ডার্মিস ইপিডার্মিস, ওটা চামড়া চ্যাপ্টারে পড়বো। আমরা চামড়া কি কি বার করে ফেলে, রেচন কি কি করে বা এক্সক্রেশন কিভাবে করে, কি কি করে সেটা জানবো আমরা। যেমন হচ্ছে চামড়া, চামড়ার মুখ্য কাজ হচ্ছে যে ঘাম, যে শরীরের মধ্যে যে আমাদের ঘাম হয় চামড়া থেকেই তো বার হয়। এর কোনো কাজের নেই, শরীরের ভেতরে কোনো কাজের মানে ওর ভেতরে থাকছে, বার করে ফেলে দিচ্ছে, ও কোনো কাজের নয়। যদি কাজের হতো তাহলে থাকতো, কাজের নয় বলে ওকে বার করে ফেলে দিচ্ছে। যেমন 1 নম্বরে এসে ঘাম। 2 নম্বরে আছে সিবম। কি সিবম? সিবম কি চামড়া থেকে বার হয়, যে আমরা যখন রোদে ঘুরে বেড়াই বা খেলা করি তখনই এই নাকের সাইডে মুখের সাইডে এক চিপচিপে তেল টাইপের বার হয় চামড়া থেকে, তাকে আমরা সিবম বলি। কি বলি? সিবম বা সিরম বলি। আমরা কি বলি? সিরম বা সিবম বলি। তাহলে যে সমস্ত মানে শরীরের মধ্যে চামড়া থেকে ছিপছিপে যে তেলচিরা তেলচিরা বার হয় তাকে আমরা সিবম বলি। তাহলে সিবম বুঝতে পারলাম। তারপরে 3 নম্বরে আছে যে লবণ। কি হয়, শরীরের চামড়া থেকেই তো লবণ বের হয়, তাছাড়া অন্য জায়গা থেকে লবণ কিছু বার হয়, কিন্তু শরীরের চামড়া থেকে কি হয় আমরা দেখতে পাই যে লবণ বার হচ্ছে। যেমন আমি কোনো কিছু কাজ করছি, কাজ করার পর ঘেমে যাচ্ছি, ঘামা যাওয়ার পর আমার শরীরে ঘামটা শুকিয়ে যাচ্ছে, তখন লবণে পরিণত হচ্ছে। একবারে দেখবো যে গোটা গোটা লবণ হয়ে যাচ্ছে। কোথা থেকে? শরীরের চামড়া থেকে, কারণ শরীরের চামড়া ওকে বার করে ফেলে দিচ্ছে, তো কোনো কাজের নয়, যা চলে যা। তাহলে আমরা 1 নম্বরে চামড়া বা স্কিন বুঝতে পারলাম। স্কিন মানে একটা চামড়া, একটা আলাদা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টার ভালো করে জানবো। চামড়ার উপরে পর্দায় কি বলে, ভিতরে পর্দায় কি বলে, তারপরে জানবো। তারপরে হচ্ছে যে 2 নম্বরে হচ্ছে যে ফুসফুস বা লাংস। আমরা লাংস ফুসফুস আগেই আমরা রেসপিরেটরি সিস্টেমে আমরা পড়ে নিয়েছি যে শ্বাস নিচ্ছি, ফুসফুসের কাজ কি। তোমরা যদি দেখার ইচ্ছা আছে তো আগে প্লে লিস্টে অ্যাভেলেবেল আছে, দেখে নিতে পারো। যেমন হচ্ছে ফুসফুস, ফুসফুসের মুখ্য কাজ কি? মুখ্য কাজ হচ্ছে অক্সিজেন নেওয়া। এবার অক্সিজেন যখন নিবে যখনই, তো আমি তো শুধু অক্সিজেন নিতে পারবো না, আমাকে কার্বন ডাই অক্সাইডগুলোকে বার করে ফেলতে হবে। তাহলে আমি কার্বন ডাই অক্সাইড যখনই বার করে ফেলছি, তাই তো কোনো শরীরের মধ্যে কাজের নাই, বেকার পদার্থ, মানে তার জন্য ওকে বার করে ফেলতে হচ্ছে আমাকে। আমার যদি শরীরে কাজে লাগবে যদি, তাহলে আমি ফেলবো কেন? ফুসফুস কী করছে, মানে রেচনতন্ত্রে আর ফুসফুস কার্বন ডাই অক্সাইডকে
বার করে ফেলে দিচ্ছে। বুঝতে পারলাম, ওর কোনো কাজের নয় ফুসফুসের রেচনতন্ত্রে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে বাষ্প, 2 নম্বরে বাষ্প। ঠান্ডার দিনে আমরা দেখি যে আমরা যখনই ঘুম থেকে উঠি, ঘুম থেকে ওঠার পর আমরা সকালবেলা যখনই মুখে নড়ি করি, ভাপ ছাড়ি, যখনই মুখ থেকে একটা ভাপ হয়ে আসে বাষ্প, তো ফুসফুস থেকে ওই কাজটা হয় যে বাষ্পটা বার হয়। তাহলে মুখ্য ভূমিকা পালন করে ফুসফুস। ফুসফুসের সাহায্যে মানে বাষ্পটা মুখ দিয়ে বার হয়ে আসে। তাহলে আমরা বাষ্পকরণও বুঝতে পারলাম যে শরীরের মধ্যে কোন অংশ বাষ্পকরণে অংশগ্রহণ করে, তখন হবে ফুসফুসে। তাহলে শরীরের মধ্যে ফুসফুসে বাষ্পকরণে অংশগ্রহণ নেই, বুঝতে পারলাম। তারপরে 3 নম্বরে আসে যে হচ্ছে আমরা যখন শরীরের ভিতরে বা যখনই বর্ষার সময় ঠান্ডা লাগে, ঠান্ডা লাগাতে কি হয়, ঠান্ডা লাগাতে শরীরের ভিতরে গড়গুলো জমে যায়। গড় বা নাক দিয়ে কি হয়, পোটা পড়ে যায়, ন্যাংটা বলি আমরা, পোটা বলি যেগুলা, পোটা, ছাড়, সর্দি, কাশি, এগুলো যখন হয় তখনই গলা আমাদের জাম হয়ে যায়। জাম হয়ে যাওয়ার পর আমরা যখন একটা নাক দিয়ে প্রেসার দিই, তখন সাহায্য করে কে, ফুসফুস। এই সব কাজে সাহায্য করে কে, ফুসফুস। কারণ ফুসফুস এর উৎসর্গীয় অঙ্গ বা রেচন অঙ্গকে বার করে ফেলে দিচ্ছে, কারণ এর কোনো কাজের নাই। প্রেসার কোনখান থেকে দিচ্ছে, ফুসফুস, তবেই তো বার হচ্ছে। যেমন আমি গড়গুলো করে গড়টা কোনখানে ফেলবো, আমার শরীরের বাইরে ফেলবো, তো বার হয়ে কোথা থেকে আসছে, আমার শরীরের ভিতর থেকে তো বার হয়ে আসছে। কার সাহায্যে, ফুসফুসের সাহায্যে। তখন আমরা কি বলবো, গড়কেও কি বলবো আমরা, রেচনতন্ত্রের একটি পদার্থ, কি বলবো, পদার্থ বা এক্সক্রিশন সিস্টেমের একটি পদার্থ। তাহলে দুটি বুঝতে পারলাম। তারপরে আমরা দেখবো যে এবার হচ্ছে 3 নম্বর। 3 নম্বরে আমরা দেখেছিলাম যে পচনতন্ত্র আমরা পড়েছি। পচনতন্ত্র বা ডাইজেস্টিভ সিস্টেম আমাদের পড়া হয়ে গেছে, তোমরা দেখতে পারো ডাইজেস্টিভ সিস্টেম কমপ্লিট আছে, প্রতি চ্যাপ্টার পার্ট পার্ট অনুযায়ী আছে, আমরা কমপ্লিট পড়েছি। এখানটায় আমি শুধু খালি বোঝাবো ডাইজেস্টিভ সিস্টেমে একটু কি ছিল, লার্জ ইনস্টেটাইন আর একটা ছিল স্মল ইনস্টেটাইন। এখানে আমরা লার্জ ইনস্টেটাইনকে বলেছিলাম আমরা বড় আঁতুড়ি, কি বলবো আমরা, বড় আঁতুড়ি। একে আমি ইনস্টেটাইন লিখেছি, মানে লার্জ মানে বড়। কি করে, ওখানে পুরো সম্পূর্ণ বিস্তীর্ণ মানে যত রকম তথ্য থাকে সব বলা হয়েছে ওইখানে। এখানটায় কি বলবো, শুধু খালি পচনে সাহায্য করে এবং খাবারের মধ্যে যে পানিগুলো থাকে সেগুলোকে শোষণ করে নেয়, বুঝতে পারলাম। তাহলে বড় আঁতুড়ির কাজ হচ্ছে যে খাবার আমরা যে খাচ্ছি, তো খাবারে তো অনেকগুলো পানি জব মানে ফলে থাকছে, মানে যে কোনো ভাত সবজি যাই খাচ্ছি সেগুলো সবই তো পানি থাকছে। তো পানি ওইখানটায় মেন বড় আঁতুড়ির প্রধানত মেন কাজ হচ্ছে যে খাবারের মধ্য থেকে জলকে শোষণ করে নেয়। আর জল যখন শোষণ হয় না যখনই ওই আঁতুড়িতে, তখন তাকে কি হয়, পাতলা পায়খানা হয়ে যায়, ডায়রিয়া হয়ে যায়, আর পুরো ভিটামিনগুলো কি হয়ে যায়, বার হয়ে চলে যায়। তার জন্য শরীর একবার দুবলা পাতলা হয়ে যায়, চোখ মুখ ঢুকে যায়, বুঝতে পারলাম কিসের কারণে, এই লার্জ ইনস্টেটাইন বা বড় আঁতুড়ির কারণে ওইখানটায় কী করে, সমস্ত প্রোটিন খাবারকে শোষণ করে। তো বুঝতে পারলাম এটা কোন চ্যাপ্টার, এটা হচ্ছে যে মানে পচনতন্ত্রতে আমরা পুরোটা পড়েছি ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে বুঝতে পারলাম এখানটায় যে শরীরের উৎসর্গীয় অঙ্ক ওখানটায় কী করে নেয়, বার করে নেয়, এটা পচন সিস্টেমে এটা অংশগ্রহণ করে। তারপরে হচ্ছে যকৃৎ বা লিভার, এই যে একটা পড়া হয় লিভার। লিভারকে আমরা গ্রন্থি বলি, কি বলি, গ্রন্থি বা গ্ল্যান্ড। গ্ল্যান্ড লিভারের বা যকৃতের অনেকগুলি কাজ আছে, এর মানে কোনো একটি কাজ নাই, মানে অনেক, মানে সবে অংশগ্রহণ করেছে। যে লিভার নাই মানে সে সঙ্গে সঙ্গে ডেট হয়ে যায়, মরে যায়, সেরকমই লিভারের একটা কোনো কাজ নাই। লিভার গ্রন্থিতে মানে মুখ্য গুরুত্বপূর্ণ অঙ্গগুলো আমরা পড়বো, আমাদের সব পড়তে হবে এরকম কোনো মানে নাই। আমাদের যেগুলো জেনারেল কম্পিটিশনের দরকার সেগুলো আমরা পড়বো। লিভারকে তো একটুবার লিভার নয়, লিভার হচ্ছে রিজেনারেটেড অর্গান, মানে বারে বারে তৈরি হয়, মানে সব থেকে বেশিবার তৈরি হয় কি, লিভার। যদি এক্ষুনি যদি কেটে নেওয়া হয় 5 দিনের মধ্যে আবার পূর্ণ হয়ে যাবে লিভার। তাহলে যেমন হচ্ছে লিভার বা যকৃৎ, লিভারের কাজ কি, লিভারের এই রেচনতন্ত্রে বা সার্কুলেশনের মুখ্য ভূমিকা পালন করে যে আমরা শরীরে যে জলগুলো খাই নিয়ে হজম হয়তো, মানে যে কোনো জল শরীরের মধ্যে আমাদের শরীরে জল লাগবে, এই জল কি হয়, বার তো হতে হবে। তাহলে বার হওয়ার আগে এই লিভার কি করে, কি শরীরের মধ্যে আমাদের ওই জলগুলো অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়ে যায়। কি হয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া একটু ইউরিয়া, ওই ইউরিয়াতে কি হয়,
মানে অ্যামোনিয়াতে রূপান্তরিত হয়। একটা ক্ষতিকারক একটা মানে হচ্ছে জৈব পদার্থ বা বজ্র পদার্থ, একটি ক্ষতিকারক একটি মনে করো বজ্র পদার্থ অ্যামোনিয়া। এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। কি করে? এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। তাহলে যদি বলে লিভার কি করে? অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তর করে। তাহলে অ্যামোনিয়াতে ইউরিয়াতে রূপান্তর যখনই করে নেয় যখনই লিভার, তখনই ছেড়ে দেয় কিডনিকে। কাকে? কিডনিকে বা বৃক্ষকে। তখনই কিডনিকে আদেশ দেয় যাও, কিডনিকে কি বলে? আদেশ দেয় যাও তুমি পেশাবের রাস্তায় বার করে ফেলে দাও ইউরিয়া। তাহলে কি হয়? প্রথমে যত সব জল খাবার খাচ্ছি সেগুলো নিজের খাবার মানে পেটের ভিতরে গিয়ে কোথায় লিভার তখন ওকে অ্যামোনিয়াতে রূপান্তর করছে। অ্যামোনিয়া থেকে লিভার মানে অ্যামোনিয়াতে রূপান্তরিত হচ্ছে, লিভার ওকে অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে রূপান্তর করছে এবং এবং কিডনিকে দিয়ে দিচ্ছে, কিডনি তখন ইউরিয়াকে পেশাব রাস্তায় বার করছে। এবার অ্যামোনিয়া হচ্ছে একটি কি ভয়ানক মানে চোখে দেখলে পরে তুমি বুঝতে পারবে যে কী জিনিস অ্যামোনিয়া। অ্যামোনিয়া তুমি দেখতে পাবে যে অ্যামোনিয়া কি সরকারি রেলওয়ে স্টেশন যদি যাও কোনো দিন, মানে সরকারি রেল স্টেশন মানে পুরোপুরি মানে এখনও যেগুলো প্রাইভেট হয়নি সেগুলো দেখবে যে বড় বড় বিল্ডিংয়ে মানে রেলের দেওয়াল দেওয়া আছে, সেখানটায় মানে পুরুষ লোকেরা পেশাব করে করে দেয়ালকে ধসান দিয়েছে। এমন কোনো দেয়াল নাই যে ধসবে না। মানে রেলওয়ে স্টেশনে যদি কোনো দেওয়াল দেখা হয় বা সরকারি হসপিটাল বা সরকারি কলেজ, দেখবে যে ওই দেয়ালে পেশাব করে 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 পুরো দেয়ালকে খেয়ে নিয়েছে, কোকা করে দিয়েছে। অ্যামোনিয়া এত ভয়ঙ্করী যে কোনো দেওয়ালকে মানে সঙ্গে সঙ্গে মানে ধসাইন দেবে, মানে সবকে খেয়ে দেবে। আর এতে অনেক গ্যাস হয়। কি হয়? অনেক গ্যাস। কীরকম গ্যাস? তুমি যদি কোনো দিন সরকারি হাই স্কুল বা গার্লস স্কুল যদি গিয়েছো তো বুঝতে পারবে কীরকম গ্যাস হয়। ওদের বাথরুমে গেলে বুঝতে পারবে যে কীরকম গ্যাস, ঢোকা মাত্র বেরিয়ে পানা আসতে হবে। প্রাইভেট স্কুল টিউশনে মানে প্রাইভেট স্কুল টিউশনে নাই, সরকারি বয় স্কুল আর সরকারি গার্লস হাই স্কুলে যদি যাও, যে বাথরুমে ঢোকো তো কীরকম গ্যাস ছাড়বে, ঢোকা মাত্র বার হয়ে পানা আসতে মনে হবে। এটা কিসের জন্য হচ্ছে? কারণ অ্যামোনিয়া কিছু সময়ের জন্য কি এই অ্যামোনিয়া ম্যাক্সিমাম 2 ঘন্টা সময়ের মধ্যে একে অ্যামোনিয়া ইউরিয়াতে রূপান্তর করেছে এবং কিডনিকে বলছে ইউরিয়াকে পেশাবের রাস্তায় তুমি বার করে ফেলে দাও। এই ইউরিয়া 2 ঘন্টা পর আবার অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে যায়। তার জন্য বেশি গ্যাস করে। যখন দেখবে যে কোনো বাথরুম সরকারি স্কুল বা প্রাইভেটের টিউশনে যাবে, যে যখন স্কুল যখন চালু হবে সকালে তখন ঠিক আছে, যখন স্কুল যখন ছুটি হওয়ার সময় হবে তখনই সব পেশাব করে 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 একবারে বাথরুমকে একবারে শেষ করে দিয়েছে। যখনই বার শেষে 3টে 4টে দিকে টিফিন যখন হবে, টিফিন টাইমের পর তখন বাথরুমে ঢুকতে আর মন হবে না। কিসের জন্য? ওই প্রথমে পেশাব করেছে, অ্যামোনিয়া ছিল, অ্যামোনিয়া থেকে লিভার কী করেছে ইউরিয়াতে রূপান্তর করেছে। এবার পেশাবের রাস্তায় বার হয়ে গেছে, কিন্তু 2 থেকে 3 ঘন্টা পর আবার অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে গেছে। তার জন্য কি করে ব্লিচিং পাউডার আমরা এরকম করি, এরকম করে ব্লিচিং পাউডার। তাহলে আমরা বুঝতে পারলাম এর থেকে মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে কিডনি বা বৃক্ষ। আমরা এবার কিডনিকে পড়ব, কিডনির কাজ কি, কিডনির ভিতরে কি কি আছে, কটি কিডনি আছে, নেক্সট ভিডিওতে আমরা এই সম্বন্ধে তথ্য। মুখ্য ভূমিকা নেয় হচ্ছে কিডনি। আমরা দেখি যে সকল মেরুদণ্ড প্রাণী প্রায় 70% রেচনতন্ত্র হয় কিডনি থেকে। তাহলে বুঝতে পারলাম যে কিডনি কতটা গুরুত্বপূর্ণ। বাদবাকি 25% থাকে, তার মধ্যে কিছু হয় ফুসফুস, বাদবাকি শরীর, চামড়া এগুলো থেকে হয়। কিন্তু আমরা সব থেকে মুখ্য ভূমিকা নেই হচ্ছে কিডনি, প্রায় 75%। সকল যত মেরুদণ্ড প্রাণী আছে তাহলে মুখ্য ভূমিকা নেয় হচ্ছে কিডনি। তাহলে আমরা কিডনি পড়তে শুরু করি। যেমন হচ্ছে কিডনি, আমরা দেখেছি এটা হচ্ছে কিডনি। মানব শরীরে কটি কিডনি থাকে? 2টি কিডনি থাকে। কটি থাকে? 2টি। এবং একটি একটু উপরে থাকে, একটি একটু নিচে থাকে। তাহলে এটির নাম হলো কিডনি। এবার কিডনির উপরে একটা গ্ল্যান্ড পাওয়া যায়। কি বলা যায়? গ্ল্যান্ড পাওয়া যায়, তাকে এড্রিনাল গ্ল্যান্ড বলে বা গ্রন্থি বলে, এড্রিনাল গ্ল্যান্ড বা গ্রন্থি বলে। তো বুঝতে পারলাম। তারপরে যে কিডনি থাকে, কিডনি থেকে যে 2টো পাইপ নেমে আসে, এই পাইপ দুটোকে বলছে ইউরেটার। কি বলছে? ইউরেটার। কি বলছে এটাকে?
ইউরোটার। একে বলছি আমরা কিডনি থেকে যে দুটো নেমে আসছে দেখতে পাচ্ছ, এই দুটো, একটা দুটো, একে বলছি ইউরেটার বা গোবেনি। ইউরেটার বা গোবেনি, এই দুটো পাইপ কোথায় এসে যোগ লাগছে? গল ব্লাডারে। কিসে? গল ব্লাডার। গল ব্লাডার, গল ব্লাডারকে বাংলায় বলি আমরা মূত্রশয়। কি বলি আমরা? মূত্রশয়। গল ব্লাডারকে বাংলায় বলি আমরা মূত্রশয়। মূত্রশয়, এই মূত্রশয় থেকে কোথায় চলে আসছে? একটা বার হয়ে যাচ্ছে নালী, সেটা হচ্ছে ইউরেথার। ইউরেথার মাধ্য থেকে এবার আমরা পেশাব বা মূত্রনালী দিয়ে বার হয়ে যাচ্ছে। কি হচ্ছে? মূত্রনালী দিয়ে বার হয়ে যাচ্ছে পেশাব। তাহলে আমরা, এটা হচ্ছে বাইরের স্ট্রাকচার। তাহলে কটি কিডনি থাকে? দুটি। এটা হচ্ছে যকৃৎ। কিডনিকে কি বলি আমরা? বৃক্ষ। কিডনিকে কি বলি আমরা? বৃক্ষ। কটি বৃক্ষ থাকে? দুটি। একটি, দুটি। এই দুটি কোথায় চলে আসছে? গবিনের মধ্য দিয়ে চলে আসছে মূত্রশয়। মূত্রশয়ের পর মূত্রনালী দিয়ে বার হয়ে যাচ্ছে। ইংলিশে আগে কি বলছি? কিডনি। একটা কিডনি, দুটো কিডনি। দুটো কিডনি এখানে চলে আসছে কোথায়? ইউরেটারের মধ্যে দিয়ে চলে আসছে গল ব্লাডারে। গল ব্লাডার থেকে বার হয়ে যাচ্ছে ইউরেটারের মাধ্যমে। কি হচ্ছে? ইউরিন। ইউরিন বার হয়ে যাচ্ছে। এটা হচ্ছে বাইরে থেকে স্ট্রাকচার। এবার আমরা ভিতর থেকে দেখব যে কিডনির ভিতরে কি কি আছে। মানে কিডনির ভিতরে যেমন হচ্ছে যে, এটা হচ্ছে কিডনি। এই কিডনির উপরে যে পর্দাটা থাকে, কিডনির উপরে যে পর্দাটা থাকে, এখানে একটা উপরে একটা পর্দা থাকে, এই পর্দাকে বলা হয় কার্টেক্স। কি বলা হয় একে? কার্টেক্স। কার্টেক্স, উপরে যে পর্দাটা থাকে একে বলা হয় কার্টেক্স। আর ভিতরে যে ফাঁকা অংশটা থাকে তাকে বলা হয় মেডুলা। কি বলা হয়? মেডুলা। তাহলে ফাঁকা অংশটাকে কি বলা হয়? কার্টেক্স। আর ভিতরে ফাঁকা অংশটাকে বলা হয় মেডুলা। আর যেখানটাই হচ্ছে প্রবেশ দুয়ার, এটা কি হচ্ছে? ফাঁকা। এই ধমনীকে প্রবেশ দুয়ার বলি। একে রেনাল হিউম্যান পাওয়া যায়, রেনাল হিলিয়াম। রেনাল হিলিয়াম। তাহলে এটা হচ্ছে রেনাল হিলিয়াম। তাহলে ভিতরে কটি পার্ট দেখলাম আমরা? তিনটি। তাহলে সব থেকে উপরে পর্দা থাকে সেটা হচ্ছে কার্টেক্স। আর মাঝখানটায় ফাঁকা অংশটা থাকে হচ্ছে মেডুলা। আর যেখানটায় পাইপের মধ্যে বা নালীর মধ্যে যাচ্ছে সেটাকে বলি আমরা রেনাল হিলিয়াম। রেনাল হিলিয়াম, এটা হচ্ছে ভিতরের স্ট্রাকচার। কি বলবো আমরা? ভিতরের স্ট্রাকচার কিডনির ভিতরে। এবং কি এর কিডনি কি এর ভিতরে শুধু ঘরে এগুলোই আছে? না, আরও অনেক কিছু তথ্য আছে। তো যেমন আমরা দেখলাম যে কি কিডনির কাজ কি। কিডনির কাজ হচ্ছে যে, কিডনির কাজ হচ্ছে রক্তকে ছাঁকে। রক্ত কি ছাঁকে? রক্ততে যে সমস্ত মানে নোংরা মলতন্ত্র পড়ে আছে বা রেচনের মধ্যে কি করছে? খারাপ বজ্র পদার্থগুলোকে ছাঁকছে, শুদ্ধিকরণ করে না। এটা কি করে? ফুসফুসে করে, যে অক্সিজেনকে কার্বন ডাইঅক্সাইডে নিয়ে পুরো শরীরকে ডিস্ট্রিবিউট করে দেয়, ওটা করে না। এখানে রক্তের বজ্র পদার্থগুলোকে ছেঁকে নেয়। যেমন আমরা চা পাতি ছেঁকে নিই, চা থেকে মানে খারাপ বজ্র পদার্থ বলে ওটা তো খাওয়া যায় না। তার জন্য সেরকমই রক্ততে কিডনি কী করে? ছাঁকে, যে যে সমস্ত খারাপ বজ্র পদার্থ আছে সেগুলোকে ছেঁকে নেয়। তারপরে হচ্ছে কিডনি কী করে? পেশাব নির্মাণ করে বার করে দেয়। পেশাব কী করে দেয়? নির্মাণ করে কী করে দেয়? বার করে দেয় পেশাবকে। কিডনির রাস্তায় তো কিডনি কী করে দেয়? এই কিডনি থেকে কোথায় আসছে? কিডনি থেকে ইউরেটার, ইউরেটার থেকে ব্লাডার, ব্লাডার থেকে ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে ইউরিন বার হয়ে যাচ্ছে। সেরকমই কী করছে? পেশাবকে বার করছে। অ্যাসিড এবং বেস, মানে সাত, কেমিস্ট্রির ভাষায় সাতের নিচে কোনো কিছু থাকে যদি, আর সাতের উপরে কিছু থাকে, সাতের নিচেকে অ্যাসিড বলি, আর সাতের উপরেকে ব্যাস বলি, আর সাতটাকে নিউট্রাল বলি। পিএইচ নিয়ন্ত্রণ করে। কি করে? পিএইচ নিয়ন্ত্রণ করে। তারপরে হচ্ছে যে পিএইচ নিয়ন্ত্রণ করলাম। এবং যে বিষ, একটি কি, যে কোনো ব্যক্তি যদি ভুলবশত একটু যদি বিষ খেয়ে নেয়, তাহলে সেটা কী করে নেয়? কিডনি নিয়ন্ত্রণ করে নেয়, মানে তাকে আটকিয়ে নেয়। কিডনি কী করে? মানে ওর উৎসর্জন, মানে খারাপ বজ্র পদার্থ ওটাকে আটকিয়ে নেয়। কিন্তু এখানটায় পরীক্ষা করে জানা যায় না যে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে নাকি। কিন্তু এখানটায় যদি বলে, যদি কোনো ব্যক্তি বিষ খেয়ে মারা যায় তো ওর কিডনি থেকে কি জানা যাবে? না।
তার আগে সর্বপ্রথমে ক্ষতি হবে লিভার, কারণ এর আগে লিভার বা যকৃৎ আছে। লিভার বেশি ক্ষতি হয় যেমন 2-3টে কারণে, একটা হচ্ছে মদ গাঁজা খেলে পরে বেশি, তারপরে হচ্ছে বিষ, মানে এই দুটো খেলে পরে লিভার এত তাড়াতাড়ি খারাপ হয় যে মানে কল্পনা করাও মুশকিল। তাহলে যদি বলে কোনো ব্যক্তি যদি বিষ খায়, তো কোন জায়গা পরীক্ষা করে জানা যায় যে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে? কিডনি না, লিভার। তাহলে কোনো ব্যক্তি যদি বিষ খেয়ে মারা যায়, তাহলে ওর লিভার পরীক্ষা করে জানতে পারা যাবে ওই ব্যক্তি বিষ খেয়ে মারা গেছে কিনা। আর লিভার কি করে, একটু একটু যদি খেয়ে নেয় নিয়ন্ত্রণ করে নেয়, বজ্র পদার্থ হিসেবে পেশাবের রাস্তা দিয়ে বার করে ফেলে দেবে, যা চলে যা। তারপরে চলে আসে যে এবার আমরা জানবো যে আমরা জানলাম যে কিডনির সংখ্যা কত? 2টি। কিডনির সংখ্যা 2টি। কিডনির সংখ্যা কত? 2টি। কিডনির ভার মানে মিনিমাম ভার, মিনিমাম ভার কত? কিডনির মিনিমাম ভার হচ্ছে 140 গ্রাম। কত? 140 গ্রাম। এবার যদি কোনো স্পেশালভাবে যদি কোয়েশ্চেন করে, যদি বলে মহিলা কিডনির ভার কত, তখন হবে কোনো মহিলার কিডনির ভার ম্যাক্সিমাম মানে হাইট আর ওজন অনুযায়ী 125 থেকে কত হবে? 155। হাইট বা শরীর অনুযায়ী 125 থেকে 155 গ্রাম কিডনির ওজন হতে পারে বায়োলজিক্যাল ভাষায়, বুঝতে পারলাম। আর যদি বলে পুরুষের, তাহলে পুরুষের হবে 125 থেকে 170 ml। তাহলে কোনো পুরুষের বায়োলজিক্যাল ভাষায় শরীর অনুযায়ী, হাইট অনুযায়ী ওর কিডনির ওজন হবে 125 ml থেকে 170 ml। কিন্তু আমরা গড় হিসাব করে কত, একটা কিডনির ওজন কত? 140 গ্রাম গড়ে, কিন্তু পাতলা হতে পারে, মোটা হতে পারে, সেই অনুযায়ী 125 থেকে 155 মহিলাদের হবে এবং 125 থেকে 170 পুরুষদের হবে, বুঝতে পারলাম। কিডনির সংখ্যা 2টি, ওজন। এরপরে আমরা দেখলাম যে কিডনির উপরে একটি পর্দা থাকে, তাকে বলি আমরা পেরিটোনিয়াম পর্দা। কি থাকে? পেরিটোনিয়াম পর্দা। তো আমরা আগেই পড়েছিলাম যে অনেকগুলোর পর্দা থাকে, যেমন হার্টের পর্দা দেখেছি আমরা, তারপরে বুকে ফুসফুসে ছিল, পরে প্রত্যেকটা একটা গুরুত্বপূর্ণ অংশের একটা করে পর্দা আছে। সেটা যেমন আমরা কি দেখলাম, একটা কিডনির উপরে দেখলাম পেরিটোনিয়াম, হৃদয়ের উপরে দেখলাম পেরিকার্ডিয়াক, আর ফুসফুসের উপরে দেখলাম পালমোনারি। কি? পালমোনারি ভালভ, পালমোনারি বা প্লোরা মেমব্রেন। তাহলে ফুসফুসের উপরে দেখলাম আমরা প্লোরা মেমব্রেন। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ অঙ্গর মানে উপরে একটা করে কি দেওয়া আছে, এক্সট্রা একটা কাপড় চাপা আছে, ওইগুলোকে আমরা কি বলছি? পর্দা। তাহলে কিডনির উপরে আছে পেরিটোনিয়াম। বাইরে থেকে কি বললাম আমরা? কিডনির বাইরে হচ্ছে কার্টেক্স, ভেতরে হচ্ছে মেডুলা, আর ভিতরে হচ্ছে মেডুলা, আর প্রবেশদ্বার হচ্ছে রেনাল হিউম্যান। এখানটায় অ্যামোনিয়ার পরিমাণ খুব বেশি হয়। কি হয়? খুব বেশি হয়। তাহলে যদি বলে কোন জায়গায় কিডনির অ্যামোনিয়া সব থেকে বেশি হয়, তাহলে তখন বলতে হবে রেনাল হিউম্যান। রেনাল হিলিয়ামের ওখানটায় সব থেকে বেশি কি হয়, যে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হয়, বুঝতে পারলাম। তারপরে যেমন হচ্ছে যে এবার আমরা দেখব যে কিডনির একটা হাইট কত হবে, লম্বা কত, চওড়া কত, আর পুরু কত, মানে কতখানি মোটা হবে। তাহলে একটা কিডনি হাইট হয় 11 সেন্টিমিটার। 11 কি সেন্টিমিটার কি হয়? লম্বা, এই লম্বা দিকটা। আর চওড়া, এই চওড়া কত হয়? 6 সেন্টিমিটার। 6 সেন্টিমিটার চওড়া। আর পুরু, কতখানি পুরু হবে? 3 সেন্টিমিটার পুরু। যেমন কি এই জামাটা কতখানি পুরু, আমার চামড়া কতখানি পুরু, সেই পুরুকে বোঝায়। পুরু মানে মোটা কতখানিক। লম্বা, এটা কি হলো? লম্বা। এটা হলো চওড়া, এটা হলো পুরু। তাহলে একটা কিডনি 11 সেন্টিমিটার লম্বা থাকে, 6 সেন্টিমিটার চওড়া থাকে, 3 সেন্টিমিটার পুরু থাকে। এবার তো বুঝলাম। তো এর ভিতরে থাকবে কি? এতভাবে যে ব্যাকেট দিয়ে 11 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার চওড়া, 3 সেন্টিমিটার পুরু, এর ভিতরে থাকতে হবে তো কিছু, শুধু খালি কার্টেক্স, মেডুলা আর
রেনাল হিলিয়াম থাকলে তো হবে না, এর ভিতরে আরও কিছু তত্ত্ব আছে। এর ভিতরে কিডনির মুখ্য গুরুত্বপূর্ণ, কিডনির মধ্যে এবার গুরুত্বপূর্ণ হচ্ছে যে নেফ্রন। কি? নেফ্রন। তাহলে একে আমরা ইউনিট বলি বা একক বলি। ইউনিট আর একক মানে ইউনিট মানে কি, কি দিয়ে তৈরি, এর মুখ্য ইউনিট কি, কিডনির মুখ্য ইউনিট কি হচ্ছে নেফ্রন। সো কিডনিতে প্রায় নেফ্রন 8 লাখ নেফ্রন থাকে। তাহলে 11 সেন্টিমিটার লম্বা, 6 সেন্টিমিটার চওড়া আর 3 সেন্টিমিটার পুরোর ভিতরে কি থাকে? নেফ্রন। কত? 8 লাখ। যেমন আমার ঘরের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কি? সবথেকে গুরুত্বপূর্ণ সবই, কিন্তু মেন চারিদিকে দেওয়াল তুলতে সবথেকে বেশি দেখতে পাচ্ছি ইট। সেরকমই কিডনির ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নেফ্রন। আমরা বুঝতে পারলাম নেফ্রন কেন গুরুত্বপূর্ণ। নেফ্রনের ভিতর থেকে এবার আমরা কি আছে সে সম্বন্ধে তথ্য নেক্সট ভিডিও। নেফ্রনের কাজ কি, নেফ্রন কোন বিধি দ্বারা কাজ করে। তো নেফ্রনের যেমন হচ্ছে, আমি একটা ছবি এঁকেছি, আমি কোনো প্রপারলি আর্টিস্ট নই বা আমি ছবি আঁকতে পারবো নেফ্রনের প্রপারলি এরকম কিছু না। আমি একটা ছবি এঁকেছি বোঝানোর জন্য, এটা হচ্ছে নেফ্রনের ছবি। এরকম একটা নেফ্রনের ছবি হয়। নেফ্রন আমরা কি বলেছি, কিডনিতে প্রায় 8 লাখ নেফ্রন থাকে। তার মধ্যে এরকম চেহারা থাকে, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ নেফ্রনের চেহারা কীরকম হয়, এরকম হয় নেফ্রনের চেহারা। এর উপরে যেটা এবার গোলাকার থাকে, এরকম হয় গুচ্ছা গুচ্ছা টাইপের থাকে, সেটাকে বলি আমরা গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস উপরের যে গোচ্ছা অংশটাকে বলি আমরা গ্লোমেরুলাস। তারপরে যে অংশটা থাকে তাকে বলি আমরা বাউমেন্স ক্যাপসুল। তারপরে কি বলি আমরা? বাউমেন্স ক্যাপসুল। এবার আমরা গ্লোমেরুলার কাজ কি? গ্লোমেরুলার কাজ হচ্ছে যে শরীরের ভেতরে যে সমস্ত ক্রিয়াকলাপ হয় সেগুলোকে আলট্রা ফিল্ট্রেশন করা। আলট্রা ফিল্ট্রেশন মানে প্রত্যেকটা জিনিসকে ছাঁকা। তাহলে প্রত্যেকটা জিনিস যত সমস্ত রেচনতন্ত্রে অংশগ্রহণ করে সবগুলো কী করে? ছাঁকা, আলট্রা ফিল্ট্রেশনের মাধ্যমে। তাহলে সব থেকে গুরুত্বপূর্ণ এবার ভূমিকা নেয় হচ্ছে যে, যেমন হচ্ছে রক্তকে ছাঁকে। এবার শরীরের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে রক্ত সবকে বয়ে নিয়ে আসে, রেচনতন্ত্রকে নিয়ে কোথায় ছেড়ে দেয়? কিডনিকে। কিডনির মধ্যে কি আছে? নেফ্রন। নেফ্রনের মধ্যে কি আছে? গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস সবকে ছেঁকে বার করে নেয়। কিন্তু গ্লোমেরুলাসে একটা কি, ও তাকান দেখে না যে কোনটা ভিটামিন, কোনটা পুষ্টি বা প্রোটিন, কোনটা ভিটামিন কোনটা প্রোটিন, কিছু তাকান দেখে না, সবকে ছেঁকে নেয়। সব কী করে নেয়? ছেঁকে নেয়। কী করে নেয়? ও সবকে এক ওর থেকে ছাঁকতে শুরু করে দেয়, আগে পেছনে তাকান কিছু দেখে না। কি করে? গ্লোমেরুলাস একবারে লোলিয়া, তাকান তো দেখতে হবে যে আগে পেছনে কে আসছে, রাস্তা ছেড়ে দিতে হবে ওকে, তা তাকান দেখে না, সবকে ছেঁকে দেয়। তাহলে যেমন হচ্ছে নিয়ে কি করে, সবকে ছেঁকে নেওয়ার পর পরিষ্কার যে রক্ত থাকে সেগুলোকে আবার পাঠিয়ে দেয়, পরিষ্কার রক্তকে। কিন্তু এখানটা একটা ভুল কাজ করেছে কে? গ্লোমেরুলাস। সব ছাঁকা দরকার? সব ছাঁকা দরকার তো নয়। যেমন আমার কাছে যদি 100 টাকা থাকে, সব দান করে দেওয়া দরকার না, কিছু রাখা দরকার। সেরকমই গ্লোমেরুলাস সেরকম কিছু ভুল করে আছে। সব নোংরাকে ছেঁকি, নোংরার সঙ্গে প্রোটিন ভিটামিন যত রকম যা ছিল শরীরের মধ্যে সবকে ছেঁকে নিয়ে আছে। তারপরে আবার সেকেন্ডবার দ্বিতীয়বার পার্টিসিপেট করে, আবার কে? বাউমেন্স ক্যাপসুল। এখানে বাউমেন্স লিখেই শুধু খালি, দ্বিতীয়বার ও পুনরায় রিঅবজেকশন করে, আবার রিঅবজেকশন আবার পরীক্ষা করে দেখে যে কী কী গেছে কী কী যায়নি। তখনই সে আবার ডিসিশান নেয়, নিয়ে আবার নিয়ে জায়গাকে পৌঁছে দেয়। ভিটামিনকে ভিটামিনের জায়গায়, প্রোটিনকে প্রোটিনের জায়গায়, সমস্ত শরীরে যে সমস্ত চলে এসেছিলো সেগুলোকে নিজের স্থানে পাঠিয়ে দেয় দ্বিতীয়বার। কে? বাউমেন্স ক্যাপসুল। বাউমেন্স ক্যাপসুল কী করে যে এই যত সমস্ত ইউরিয়া যে সমস্ত কি আছে শরীরে, ওইগুলো কী করছে? ইউরিয়াতে রূপান্তরিত করে। ইউরিয়া থেকে অ্যামোনিয়া তো ছিল, কিডনি কী করলে? ইউরিয়াতে রূপান্তরিত চলে এলো লিভারে হয়েছিল। ওটা আগে পড়েছিলাম। অ্যামোনিয়াতে কি থাকে? অ্যামোনিয়া লিভারে থাকে, লিভার থেকে ইউরিয়া তৈরি হয়। এই ইউরিয়া চলে আসছে কোথা থেকে? ডায়ালিসিস প্রসেসের মধ্যে। ডায়ালিসিস প্রসেসের মধ্যে চলে আসছে নেফ্রনে, এবং নেফ্রন সেটা কী করছে? ইউরিন পেশাবের রাস্তায় বার করে দিচ্ছে। ইউরিন পেশাবের রাস্তায় বার করে দিচ্ছে কোন প্রসেসের মাধ্যমে? ডায়ালিসিস।
তাহলে ডায়ালিসিস প্রসেস বুঝতে পারবো আমরা। নেক্সট ডে আমরা জানার চেষ্টা করব যে ডায়ালিসিস প্রসেস কী এবং কোন প্রসেসের মাধ্যমে কাজ করে। এবার আমরা দেখব যে হচ্ছে যে ডায়ালিসিস প্রসেসের মধ্যে কী হয়, ডায়ালিসিস প্রসেসের মধ্যে বার হয়ে যায় পেশাব। এবার কোথা থেকে, ওটা নেফ্রন থেকে। তাহলে যেমন হচ্ছে ইউরিয়া বা ইউরিন থেকে কী হয়, পেশাব। যেমন হচ্ছে ইউরিন, ইউরিন মানে পেশাব। পেশাবে কী কী থাকে, পেশাবে পেশাবে কী কী থাকে, পেশাবে প্রায় 95% জল, 95% জল, 2% ইউরিয়া, আর বাদবাকি 3% বাদবাকি অন্য কিছু তত্ত্ব থাকে পেশাবে। তারপরে চলে আসে পেশাবের পিএইচ কত। পেশাবের পিএইচ হচ্ছে 4.8 পিএইচ পেশাবের। তারপরে হচ্ছে স্বাদ কেমন, স্বাদ বা মানে স্বভাব কেমন পেশাবের, হচ্ছে স্বভাব হচ্ছে কি একটা আম্লীয় বা টকীয়, কি আম্লীয় বা টক, মানে যে টক জাতীয় হবে সেটা ব্যাস অ্যাসিডে পড়ে। তার জন্য কি হয়, সাতের নিচু যেগুলো থাকে সেগুলো অ্যাসিড, আর সাতের উপরে যেগুলো হয় সেগুলো হচ্ছে ব্যাস। তাহলে যদি বলে পেশাব কি অ্যাসিড, হ্যাঁ অ্যাসিড। পেশাবের পিএইচ কত, 4.7। পেশাবের পিএইচ 4.8। তাহলে পেশাবের পিএইচ 4.8। পেশাবের মানে স্বভাব বা স্বাদ কেমন, আম্লীয় বা টক। যেমন এটা কি হয়, পেশাবের রং কিছু কিছু সময় হলুদ হয়ে যায়। কেন হলুদ হয়, লিভার থেকে একটা এনজাইম বা হরমোন বার হয়, তার জন্য পেশাব কি হয়, হলুদ হয়ে যায়। তার নাম হচ্ছে ইউরোক্রম। কি হয়, ইউরোক্রম। আমরা আগের ভিডিওতে আমরা যখনই ডাইজেস্টিভ সিস্টেম পড়ছিলাম তখন বলেছিলাম যে আর পেশাবের রং হয় কি ইউরোক্রমের জন্য হলুদ, আর পায়খানা বা ল্যাট্রিনের রং হয় ব্লুবিরিনের জন্য হলুদ। বুঝতে পারলাম আমরা। আর এটি গন্ধ হয়, পেশাব যে যখন কী করে পেশাব করে যখনই গন্ধ ছাড়ে 1-2 ঘন্টা পর, ওটা অ্যামোনিয়ার জন্য। কিসের জন্য, অ্যামোনিয়া। পেশাব ভেতরে কি থাকে, অ্যামোনিয়া। ওকে অ্যামোনিয়া থেকে লিভার ওকে ইউরিয়াতে রূপান্তর করে দেয়, নিয়ে তখন কিডনির সাহায্যে নেফ্রন মাধ্যমে বার হয়ে যায়, কিন্তু বাইরে 2 ঘন্টা 3 ঘন্টা থাকার পর আবার অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে যায়, বা আবার পুনরায় অ্যামোনিয়াতে রূপান্তর হয়ে যায়, তার জন্য গন্ধ হয়। তাহলে অ্যামোনিয়ার জন্য পেশাবের গন্ধ হয়। তারপরে আমরা দেখব যে কিডনির অসুখ বা রোগ। যেমন কিডনিতে পাথর, কিডনিতে যে পাথর হয় তবে পাথর ক্যালসিয়াম অক্সালেট দিয়ে তৈরি। কিডনির পাথর কী দিয়ে তৈরি, ক্যালসিয়াম অক্সালেট। তারপরে হচ্ছে যে তাহলে ইউরেনিয়া একটি রোগ। ইউরেনিয়া কোথা থেকে হয়, অ্যামোনিয়া। যখনই যারা পেশাব মানে অনেকক্ষণ ধরে রাখে তাদের এই রোগটা হয়। যেমন কোনো ছেলে গেম খেলছে বা টিভি দেখছে অনেকক্ষণ, পেশাব কী ছিল, অ্যামোনিয়া থেকে ইউরিয়ায় রূপান্তর হয়েছে, কিন্তু 1 থেকে 2 ঘন্টা পর ওটা আবার অ্যামোনিয়া রূপান্তর হয়ে যায়। তখন ওই ইউরেনিয়া থেকে অ্যামোনিয়া রোগটি হয়। বুঝতে পারলাম। তারপরে হচ্ছে গঠিয়া হয় ইউরিক অ্যাসিড থেকে। গঠিয়া হয় কি থেকে, ইউরিক অ্যাসিড থেকে গঠিয়া রোগ হয়। তারপরে চলে আসে যেমন কিডনি, কারো যদি কিডনি দুটো আছে মানে সে সুস্থ, কারো কিডনি যদি একটি আছে সেও সুস্থ। তার যদি দুটো কিডনি যেমন কাজ করছে, একটা কিডনি ঠিক একই রকম কাজ করবে কিন্তু একটু কমজোরি তো হবে, কারণ দুটোতে কাজ করছে আর একটি কাজ করছে, কমজোরি হবে। কিন্তু কারো যদি কিডনিই না থাকে তাহলে কি হবে, না পেশাব হবে না, ফিল্টারেশন হবে না, রক্ত পরিষ্কার হবে না, ডায়ালিসিস প্রসেস হবে, তো কিছুই হবে না। তার জন্য যখনই কোনো ব্যক্তি কিডনি কী করে, দুটো নষ্ট হয়ে যায়, তখনই কোনো আত্মীয় স্বজন একটা কিডনি দেয়, বা দূর সম্পর্কে দুটো কিডনি দিল, সে কী হলো, সুস্থ হলো। এটাকে কি বলি আমরা, ট্রান্সপ্ল্যান্ট বা দান করলে আমরা বলি কিডনি দান করেছে, কিডনি দান করেছে, তাহলে কিডনি দান হলো। কিন্তু কিডনি দান করে কি হয়, বাঁচা যাবে। আর যদি মনে করে কোনো মৃত ব্যক্তির কিডনি নেব, তাহলে 48 ঘন্টার মধ্যে ওর কিডনি নেওয়া যাবে। তো বুঝতে পারলাম। আমরা এবার দেখব যে রেচনতন্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন রেচন গাছ পাদপ মানে গাছের যখন আমরা কোনো গাছকে চোটান দিই তখনই বা চোট মারিয়ে, তখনই গাছ থেকে সাদা সাদা দুধের মতন পড়ে।
শাঁসের মতন পড়ে, যেমন ছুটি গাছে দেখবে আঠা আঠা মতন পড়ে, সেগুলা লসা বলে, লসা। তাহলে কি, ওরা নিজের উৎসর্গীয় অঙ্কে বা উৎসর্গীয় পদার্থকে বার করে ফেলে দিচ্ছে। তারপরে যেমন হচ্ছে ইউরোট্যালিক, ইউরোকোট্যালিক। ইউরোকোট্যালিক হচ্ছে, ট্যালিক মানে হচ্ছে যে বার করা, ট্যালিক মানে কি, বার করা। যেমন হচ্ছে ইউরোকোট্যালিক, যেমন আমাদের শরীরে কী বার করি, ইউরিয়া। আমাদের শরীরে অ্যামোনিয়া তৈরি হয়, কিন্তু আমরা ইউরিয়া বার করি, কিন্তু বাইরে থেকে আবার অ্যামোনিয়া তৈরি হয়ে যায়। তার জন্য সকল স্তনধার প্রাণী কিসে আসবে, ইউরোকোট্যালিকে আসবে। কিসে আসবে, ইউরোকোট্যালিকে। স্তনধার মানে শুধু খালি মানুষ নয়, স্তনধার মানে মানুষও হতে পারে, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে, পশু হতে পারে, ছাগল, গরু, ভেড়া, যত যেগুলো আছে সবগুলো স্তনধার, মানে ওরা নিজের মার দুধ খেয়ে যেমন বড় হয়, যেমন বাঘ স্তনধার প্রাণী, সিংহ স্তনধার প্রাণী, ছাগল, গরু, হরিণ, যত কী সব, এগুলো সব কি স্তনধার প্রাণী। বুঝতে পারলাম? এরকম নয় শুধু খালি যে যার মানে নিজের মানে স্তনধার প্রাণী, মানে যার স্তন আছে বলে সেই স্তনধার প্রাণী, এরকম নয়। মানে পুরুষেরও স্তন আছে, মহিলারও স্তন আছে, কিন্তু পুরুষের স্তন গ্রন্থি নাই, মহিলার স্তন গ্রন্থি আছে। তার জন্যই প্রসেসটা একটু অন্যরকম। স্তনধার মানে আমরা সকলেই আসব, মানে যারা মানে দুধ খেয়ে বড় হয়। তাহলে স্তনধার প্রাণী কী আছে, মানব আর পশু যে কোনো জিনিস আসতে বসে কিসে, ইউরোকোট্যালিকে। তাহলে এরা কী বার করে, ইউরিয়া বার করে। তারপরে আসে যে ইউরোকোট্যালিক, যে ইউরোট্যালিক হলো এটা হলো ইউরোকোট্যালিক। ইউরোকোট্যালিকে কী বার হয়, ইউরিক অ্যাসিড। কী বার হয়, ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড যে সমস্ত প্রাণী বার করে সেগুলো হচ্ছে, একটি হচ্ছে পাখি আর একটি হচ্ছে সরীসৃপ প্রাণী। যে সমস্ত প্রাণীরা ইউরোকোট্যালিক এর মাধ্যমে নিজের উৎসর্গীয় অঙ্গ বার করে তার নাম হচ্ছে ইউরিক অ্যাসিড। যেমন পাখি আর সরীসৃপ পোকা, পাখি আর সরীসৃপ পোকা। যেমন সরীসৃপ মানে যে কোনো সরীসৃপ যা ডাঙা লড়ে চড়ে তারা সরীসৃপ প্রাণী বলা হয়। আর তারপরে হচ্ছে অ্যামিনোট্যালিক। অ্যামিনোট্যালিক যারা অ্যামিনোট্যালিক প্রসেসের মাধ্যমে কী বার হয়, অ্যামোনিয়া। কী বার হয়, অ্যামোনিয়া। অ্যামোনিয়া কারা বার করে, মাছরা। কারা, মাছরা অ্যামোনিয়া প্রসেসের মাধ্যমে, অ্যামোনিওট্যালিক প্রসেসের মাধ্যমে অ্যামোনিয় রেচন পদার্থ বার করে। কারা, মাছরা। তারপরে চলে আসে 5 নম্বরে হচ্ছে গুয়েনোট্যালিক। গুয়েনোট্যালিকে কী হয়, গুয়েবিন বার করে। কারা, যে সমস্ত পোকামাকড়রা, কীট পোকারা। তো বুঝতে পারলাম আমরা এই সমস্ত পদ্ধতির মাধ্যমে রেচনাঙ্গ রেচন বার করে। আর হচ্ছে ইউরিন বা পেশাবের মধ্যে কী কী থাকে, আর কিডনির মধ্যে বা কী কী অসুখ হতে পারে। তো আমরা বুঝতে পারলাম, কমপ্লিট আমাদের কিডনি হলো। জয় হিন্দ।